এখনো পর্যন্ত মোদি ইউনূসের বৈঠকের বিস্ময় কাটতেছে না। অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে, কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার 40 মিনিট ধরে। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? ভাই, আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো? রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা। নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আওয়ামী লীগ রাজধানীতে গুলিস্তানে মিছিল করেছে, এই খবর আপনাদের সামনে দিতে বসে। এই মিছিলটার তাৎপর্য কি সেইটা সম্পর্কে একটা ধারণা দিতে বসে। এই সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আঘাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটেই চলছে। এবার চমৎকার একটা সংবাদ পেলাম, ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে। জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইউনূস তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধারের পর তাদের ছুড়ে ফেলছে। এই বৈঠককে ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে। দেখা দিয়েছে বিতর্ক। আর এই বিতর্কের জন্ম ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টকে ঘিরে, এবং তিনি সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করেছেন, যেটি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। প্রধানমন্ত্রী মোদী এবং ইউনূস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে, যে বোঝেই না কি বলতে হবে, ভেতরে কি আলাপ হলো, কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে। এখনো পর্যন্ত মোদি ইউনূসের বৈঠকের বিস্ময় কাটতেছে না। অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে, কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার 40 মিনিট ধরে। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? এর ফলে মোদি কি তার যে নির্বাচিত সরকার ছাড়া আলোচনা করব না এরকম একটা যে মনোভাব শোনা যাচ্ছিল, সেটা উল্টা গেল কিনা? এর ফলে শেখ হাসিনা পিছায় গেল কিনা, যে তার পক্ষে আর কোনো বক্তব্যই নেই, বরং ইউনূস সাহেবকে স্বীকৃতি দিল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি নমনীয়তা প্রকাশ করে দুর্বলতা প্রকাশ করলেন কিনা? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে এর প্রতিক্রিয়া কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলছে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই। এই প্রসঙ্গে তো আমরা আলাপ করেছি এর আগে, সেখানে তো অবশ্যই আলাপ করছি যে তাতে আলোচনাটায় কি হইলো, কি কি উপস্থাপিত হয়েছে এইসব বিষয়ে। আজকে যে বিষয়টা আপনি আনছেন তাতে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে, আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ইনফ্যাক্ট এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের R+ চ্যানেলটার নাম, এটা কি জানি না ফুল কি হয়, R+। সেখানে দেখলাম গর্গ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক, উনি এক জায়গায় বলছেন, উনি হলেন সাধারণ সম্পাদক বাংলা পক্ষের একজন সাধারণ সম্পাদক। উনি বলছেন যে ইউনূস সাহেব যে কি জিনিস সেটা বুঝতে পারা খুবই কঠিন,
এ ধরনের কথা বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের আর্মি চিফ নাকি বলেছিল কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচিত সরকারের ছাড়া কাজ করা যাবে না, নির্বাচিত সরকার হলেই কাজ করা যাবে। কিন্তু তারপরেও মোদী সাহেব যখন ইনফ্যাক্ট ব্যাংককে আলোচনায় বসে গেলেন, তাতে আমি সেটার খুব দেই না যে গণতান্ত্রিক দেশে আর্মি চিফ কি বললো না বললো তাতে যে কিছু আসে যায় না, সেটাই হয়তো মোদী সাহেবরা প্রমাণ করেছেন। তো এই কালচারটা মানে আমাদের দেশেও থাকা উচিত বলে আমি মনে করি। মানে গণতান্ত্রিক দেশের বিষয়গুলো এরকমই হওয়া উচিত এবং সরকার প্রধানের সিদ্ধান্তের সাথে অন্যের সিদ্ধান্তে কিছু আসে যায় না। তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, এগুলো অনেকগুলা বার্তা দেয়। তার আগে একটা জিনিস বলি, আমরা এই যে যখন বলেছিল যে সেনা প্রধান যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে দেখা মানে কাজ করবে নির্বাচিত সরকারের সাথে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আপনি যে ব্যাংককে যখন সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়ে গেল, নানান জনের নানান কথা বলেন, এটাকে স্যাটায়ার করেও কেউ দেখেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখা হয়েছে, এটাই চূড়ান্ত। কিন্তু তারপরে কিন্তু বিএনপির তরফ থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন কি যে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হয়েছে, এটা খুবই আনন্দের কথা। আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। তিনি আরো বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে, সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে আমার বক্তব্যটা হলেই যে ইউনূস সরকার নাছোড়বান্দার মতো গত 7 মাস যাবত দেখা করার চেষ্টা করেছেন এবং এমন কথাও যখন আসছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে কথা হবে, এইটা বলার পর আমার কাছে মনে হয় আমাদের কি কোনো রোল ছিল না? আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ কি বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে কি যে না, ইউনূস সরকার সাহেব তো অনির্বাচিত নন, ওনাকে হয়তো আমরা কাগজে কলমে ভোট দেইনি, কিন্তু দল মত নির্বিশেষে সবাই তো আমরা ইউনূস সাহেবকে বসিয়েছি। এবং একটা দেশে যখন দলমত নির্বিশেষে আমরা বসিয়েছি, তখন উচিত যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা অব্যাহত রাখা। সেই কথাটা কিন্তু আদৌ বলেছি? কোন দল বলেছে? কেউ দাবি করতে পারবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রম দা বিগিনিং টু আজকে পর্যন্ত ইউনূস সরকারকে কোনো রাজনৈতিক দল কোঅপারেশন করতেছে না। ভেরি সিম্পল আমার কাছে মনে হয়। তা না হলে আমরা কেন বলতে পারলাম না? এবং ইউনূস সাহেব যে নাছোড়বান্দার মতো চেষ্টা করেছে এবং ফাইনালি দেখা হয়েছে, এই যে দেখাটা হয়েছে ইউনূস সাহেবের সাথে, সেটা তো আমি মনে করি সেই প্রেক্ষাপটে আমি একটু পরে আসতেছি, যে এটা দেখা করে কি লাভ বা কি লোকসান হলো সেটা অন্য কথা। পাশাপাশি সেখানে কিন্তু অনেক বিষয় আলোচনা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার, ইউনূস সাহেবের সাথে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সেটার জবাব উনি দিয়েছেন, বিশেষ করে নির্বাচনের দিক থেকে। তা আমি এখন যে কথাটা বলতে চাই, ইউনূস সাহেবের সাথে যে 7 মাস পরে দেখা হলো, এটা যদি আমি ব্যর্থতার দিক ধরি, 7 মাস কেন লাগলো একটা প্রতিবেশী দেশের সাথে দেখা করতে, এটার দায় শুধু ইউনূস সাহেবের একার নয়, এটা আমাদের দেশের সমস্ত লোকের, সমস্ত রাজনৈতিক দলের দায়। আমরা কেন মাথা উঁচু করে বলতে পারলাম না ইউনূস সাহেবকে আমরা বসিয়েছি? আজকে এখনো কিন্তু বিভিন্ন বড় দল দাবি করেন যে আমরা বসিয়েছি, আমরা আপনার কাছে নির্বাচন চাই। তাহলে আপনি যখন বসিয়েছেন, তাহলে প্রতিবেশী দেশের সাথে এই সাইড লাইনের মিটিংটা হইতে কিংবা মোদী সাহেবের সাক্ষাৎ পেতে এত দেরি কেন হলো? এটার জন্য আমি ভারতকে দায়ী করব না, এটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের। তাদের বলা উচিত ছিল দায়িত্ব নিয়ে যে না, ইউনূস সাহেব আমাদের নির্বাচিত সরকার, আমাদের মনোনীত সরকার। ভোটের নির্বাচন এক জিনিস, আর ভোটেও তো এত মানুষে ভোট দেয় না যেভাবে ইউনূস সাহেব বসছেন, যে মানে মানুষের মনোনয়ন নিয়ে, জনসমর্থন নিয়ে খুব জোর গলায় বলা উচিত ছিল। কারণ ডিসেম্বর থেকে, আগামী ডিসেম্বর 2025 কিংবা জুন 26 এর মধ্যে নির্বাচন হবে। সময়টা কিন্তু একেবারে কম না, এটা কিন্তু 9 মাস থেকে 15 মাস সময়। 9 মাস থেকে 15 মাস, আরো পিছিয়ে 7 মাস, 22 মাস যদি আপনি ধরেন, একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া একটা প্রতিবেশী কান্ট্রি না শুধু, কোনো কান্ট্রি চলতে পারে না।
সুতরাং এটার দায় সবার, ইউনূস সাহেবের একা নয়। ফাইনালি কৃতিত্ব আমি ইউনূস সাহেবের এই জন্য দিব যেহেতু কেউ তাকে কোঅপারেশন করেনি। সুতরাং উনি যে দেখা করতে পেরেছেন এটার সমস্ত কৃতিত্ব তার। এবং ডিপ্লোম্যাটিক নর্ম বলতে যা বোঝায়, ডিপ্লোম্যাটিক নিয়মটা কি? বারবার আপনাকে টোকা দিতে হবে, বারবার দেখা করার চেষ্টা করতে হবে, এবং ফাইনালি দেখা করেছেন। এখন আসেন এই দেখা করায় কি হয়েছে, রেজাল্টটা হচ্ছে, আমি ভারতের দিক থেকে খুব ভালো একটা দিক বলবো। এটা ভারতের দিক থেকে, ভারত কিন্তু বলেছিল কিছুদিন আগে ইউনূস সরকার টেক ওভার করার পর যে শেখ হাসিনা ওখানে আশ্রয় থাকলেও দুই দেশের আপনার ডিপ্লোম্যাটিক বা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে প্রবলেম হবে না। তো আজকে শেখ হাসিনা ওখানে থাকা সত্ত্বেও সাইডলাইনের বৈঠক দিয়ে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে, আওয়ামী লীগ বলবো না, শেখ হাসিনা ভারতের কাছে কোনো ফ্যাক্টর নয়। এবং সেখানে তাকে রাখতে হয়েছে মানে কি সেটাও তো আমরা যেটা পরে জেনেছি যে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের পক্ষ থেকে আশ্রয় চাওয়া হয়েছিল, তাই তাকে আশ্রয় দিয়েছে। এখন আশ্রয় দিয়ে কোন অবস্থা আছে সেটা ভিন্ন কথা। ইউনূস সাহেব ওই প্রসঙ্গে বলবো না, ইউনূস সাহেব ফেরত চেয়েছেন, এসব কথা সেগুলো আমরা আগে বলে ফেলেছি। কিন্তু আজকে আমার যে বলার বিষয়টা সেটা হলো যে ভারতে থাকা সত্ত্বেও যে দ্বিপাক্ষিক আলোচনা করা যায় সেটা অবশেষে আমি মনে করি ভারত সরকার প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ সম্ভব। আর ইউনূস সাহেব এই যে ভারতের সোশ্যাল মিডিয়ায় যেটা আমাদের লাভ হয়েছে, ইউনূস সাহেবের জন্য যেটা লাভ হয়েছে, আমরা ভারতের সোশ্যাল মিডিয়ায় গত 6-7 মাস যাবত শুনতেছিলাম ইউনূস সাহেব সম্পর্কে যাচ্ছে তাই নেগেটিভ কথা নানান ওয়েতে, এবং সেটা কিন্তু অবশ্য ভারত সরকারের পক্ষ থেকে বলছিল যে সোশ্যাল মিডিয়ায় কি বলে সেটা আমাদের সাবজেক্ট না, এটা সরকারের কোনো ভার্সন না। কিন্তু এই বৈঠকটার পরে আমরা দেখলাম তাকাইয়া যে সোশ্যাল মিডিয়া আগে যেভাবে নেগেটিভ ওয়েতে ইউনূস সাহেবকে উপস্থাপন করা হইতো, এখন ঠিক সেইভাবে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করা হচ্ছে না। এটাও আমার কাছে মনে হয় একটা ভালো দিক। এবং এটা বোঝা গেল যে অর্থাৎ ভারত সরকারের বাংলাদেশের সাথে যে কি ট্রিটমেন্ট হয় বা কি সম্পর্ক হয় তার সাথে মিডিয়াটা ঘোরে। কিন্তু আমার একটা জিনিস খুব কষ্টদায়ক, বাংলাদেশে অনেকেই আলোচনা করেন, তারা বলেন আমাদের শফিকুল আলমকে নিয়ে যে উনি নাকি অনেক উল্টাপাল্টা বাড়িয়ে কথা বলেছেন। আমি তর্কের খাতিরে আমি অত ডিটেলস বলবো না, কারণ আমরা তো জানি না ইউনূস সাহেব যখন আলাপ করেছেন, আমরা যারা টকশোতে আলোচনা করতেছি মিডিয়ায়, আমরা কিন্তু কেউ ছিলাম না কি আলোচনা হয়েছে কি না হয়েছে। কিন্তু আপনি যদি পত্রিকার উপরে ডিপেন্ড করেন তাহলে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দেশের পত্রিকার উপরে আমি ডিপেন্ড করব। কিন্তু আপনি যখন এই দেশে বসে ওই দেশের পত্রিকার কথা বলেন আর বলেন যে মিস্টার এক্স যে সমস্ত কথাগুলো বলেছে ভারতের মিডিয়ায় সেগুলো আসেনি কিংবা অতিরঞ্জিত বলেছে, সেই ভারতের মিডিয়ার উপরে আপনি বা কিভাবে 100 ভাগ ডিপেন্ড করে কথাটা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেটাও বেদনাদায়ক। তবে একটা জিনিস আমি বলবো যে ইউনূস সাহেবের কাছ থেকে আমার কাছে মনে হয় অনেকেরই শেখার আছে। আমরা ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতা সম্পর্কে সমালোচনা করা হয়, ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা হয়, এবং তাতে অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং তারা কাউন্টারও দিচ্ছেন। কিন্তু আমার একটা বিষয় কি জানেন, আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, রাজনীতিবিদের প্রথম কন্ডিশনই হলো সমালোচনা সহ্য করতে হবে। আমরা বিগত 16 বছরের দিকে যদি তাকাই, তারা কিন্তু বারবার একটা কথাই বলেছি যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না। আর সমালোচনা সহ্য করতে পারে নাই বলেই বিগত সরকার আইসিটি অ্যাক্ট, তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাতে বহু লোকের ভিতর ঢুকাইছেন, আয়নাঘর বানাইছেন। তো আজকে যে সমস্ত নেতারা সমালোচনা সহ্য করতে পারেন না এবং সেটাকে তীব্রভাবে যাচ্ছে তাই ভাবে প্রতিবাদ করেন, তাহলে আমাদের কিন্তু আস্থার সংকট তৈরি হয় যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা কোনো সমালোচনা করতে পারবো না? আমরা তো এই ফেসটা দেখতে চাই না। সুতরাং আমরা সেই সমস্ত রাজনীতিবিদদের বলবো আপনাদেরকে কিন্তু ইউনূস সাহেবের কাছ থেকে শেখা উচিত। আপনারা দেখেন ইউনূস সাহেবকে যাচ্ছে তাই লোকে কিরকম নিন্দা করে, ইউনূস সাহেবের নখের কাছে যেতে পারবে না এইরকম লোক যে বলে আপনি অথর্ব, আপনি চলে যান। তারপরে কিন্তু ইউনূস সাহেব কোনো প্রতিক্রিয়া দেখান না, কারণ ইউনূস সাহেব দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু যারা ইউনূস সাহেবের নিন্দা করতেছে, আমি দেশের কথা বলছি, আমি নিশ্চিত করে বলতে পারি ইউনূস সাহেব তাদেরকে কাউন্ট করে না এবং কাউন্ট করার কোনো কারণও নাই।
এবং তাদের কথা আমলে নেওয়ার মানে হচ্ছে তাদের প্রতি অ্যাটেনশন পে করা। আমি মনে করি আজকে পর্যন্ত সেটা নাই। সুতরাং ইউনূস সাহেবের যারা সমালোচনা করেন তাদেরকে বুঝতে হবে যে গায়ে মাখে না, এক। দুই, আরেকটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, আমরা অতীতে দেখছি যখন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি, এটা কিন্তু ন্যাচারালি তখন বিএনপির পক্ষে চলে যেত, এটা কিন্তু আমাদের মাথায় আছে। কিন্তু আজকে ইউনূস সাহেবের নিন্দা করলে কোন রাজনৈতিক শক্তির পক্ষে সেটা যায় না, সেটাও মাথায় রাখতে হবে। আপনি ইউনূস সাহেবকে নিন্দা করলেই এটা কিন্তু এইটাকে কোনো রাজনৈতিক দল ক্যাশ করতে পারতেছে না, আমি লিখে দিতে পারি। তাহলে এই নিন্দাটা কেন? এক। দুই, আপনি নিন্দা করবেন, সমালোচনা করতেই পারেন, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের এই সহ্য ক্ষমতা থাকতে হবে। যদি তা না হয়, আমার কাছে মনে হয় তাদের এই আমি হাসিনার সাথে তাদের কোনো পার্থক্য খুঁজে পাই না। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চালু হবে, যাদেরকে আমরা দেখতেছি সহ্য করতে পারতেছে না। এই জন্য এই জন্য আমি বলি যে ওই আমাদের কি বলে হুমায়ুন রশিদ চৌধুরী ছিল এক সময়, আপনি জানেন, স্পিকার ছিল, ফরেন মিনিস্টার ছিল। উনি যখন প্রথম ফরেন মিনিস্টার সম্ভবত এরশাদের সময়, তখন ব্রিটিশ হাই কমিশনের একজন ফার্স্ট সেক্রেটারির সাথে তার পরিচয় ছিল। আবার সময়ের ব্যবধানে যখন সে লন্ডন গেছে, তখন সে সচিব পর্যায়ের লোক, এবং তার সাথে দেখা হওয়ার পর বলল যে বাংলাদেশে রাজনীতিবিদের কি কোয়ালিটি থাকলে একজন রাজনীতিবিদ হইতে পারে। তখন হুমায়ুন রশিদ চৌধুরী জবাব দিছিল যে কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ আপনাকে দেখে যাতে বুঝতে না পারে আপনি কি করতে চান। এটা গেল একটা দিক, এবং সেটার দিকে আমার কাছে মনে হয় আমি ইউনূস সাহেবের দিকে তাকাইলে সেটা পাই। অর্থাৎ এটার মানে হচ্ছে উনি দৃঢ় প্রতিজ্ঞ, উনি কিন্তু বাইরে খুব সহজ, কিন্তু ইনফ্যাক্ট যেটা করার সেটা তিনি করে যাচ্ছেন। সেকেন্ড কথাটা হুমায়ুন রশিদ সাহেব বলছিলেন, পেশেন্স, পেশেন্স অ্যান্ড পেশেন্স, অর্থাৎ আপনার ধৈর্য থাকতে হবে। আমি দেখতেছি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতার আজকে পর্যন্ত আমি বলবো কারো কোনো ধৈর্য নাই, চট করে তেলে বেগুনে জ্বলে ওঠেন যদি তাদের বিরুদ্ধে কেউ একটা লাইন কিংবা একটা শব্দ বলে। এই বদগুণ পরিহার করতে হবে যদি বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্যতা পাইতে হয়, তাহলে এই বদগুণটা হজম করতে হবে। 3 নম্বর, আরেকটা কথা বলি আপনাকে, সেটা হলো যে এই ইউনূস সাহেব আমারে ভাত মাছ দেয় না, আমি আগেও বলছি এখনো বলি। আমি কিন্তু, আপনি ফিরোজ ভাই লক্ষ্য করবেন, যখন যেটা জেনুইন ঠিক সেটা আমি বলি। আজকে ইউনূস সাহেব একটা ডোর কিন্তু ওপেন করছে ভারতের সাথে, এবং এটা কিন্তু সে একক প্রচেষ্টায় করছে। সুতরাং আমি মনে করি এটা পজিটিভ দিক। এবং ভারতের সাথে আজকে যেটা আমরা বুঝলাম যে ভারত অলরেডি একটা নির্বাচন চাইছে, সেটা ইনক্লুসিভ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সেটার জবাব ইউনূস সাহেব আগে দিচ্ছেন, এখনো দিচ্ছেন যে সে নির্বাচন যথারীতি দিবেন, সাবজেক্ট টু কন্ডিশন। একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, কতগুলা বিষয় কিন্তু ঐক্যমত্যে আসতে হবে। 1 নম্বর সংস্কার কিন্তু খালি মুখে বললেই হবে না, ওখানে স্বাক্ষর দিতে হবে যে এই সংস্কারগুলো মেনে নিতে হবে, স্বাক্ষর দিতে হবে। এবং এই সংস্কার যদি গ্রহণযোগ্য না হয়, স্বাক্ষর যদি না করে, তাহলে কি হবে সেই সিচুয়েশনটা কিন্তু আমরা জানি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে ইউনূস সাহেবের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন যেভাবে ডেভেলপ করতেছে বা দেখতেছি আমরা, তাতে কখনো কখনো মনে হয় এটা যদি 2 বছর 3 বছর পার হয়ে যায় তাহলে কি হবে, তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া থাকবে। এবং এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা হওয়ার মানে হচ্ছে যে ইউনূস সাহেবের দিকে একটা গুরুত্ব আছে। মানে ইউনূস সাহেব যদি 2, 4, 6 মাস 9 মাস পরে চলে যাবে, তাহলে অনেক মেজর ডিসিশন হতে যাচ্ছে। যেমন আমি শুনলাম 9 তারিখ থেকে 9, 10, 11 বোধহয় ফরেন ইনভেস্টররা আসবেন। তারা তো এই মুহূর্তে আসতেছে অন্তর্বর্তীকালীন সরকার জেনে শুনে। সুতরাং কেন জানি আমার মনে হয় যে রাজনীতি কোন দিকে টার্ন নিবে এটা বলা যাচ্ছে না, মানে কোনো কিছুই নিশ্চিত না। কিন্তু বেপরোয়া কায়দায় নানান জনে নানান কথা বলেন, সেটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য না। সম্প্রতি আমি দেখলাম আপনার বিএনপির ফজলুর রহমান সাহেব, উনি কিছু কথা বলেছেন। উনি একটা জায়গায় বলেছেন, পত্রিকায় আসছে এগুলো, যে বাপটাইকে নির্বাচন দিয়ে যেতে হবে। আমি ঠিক বুঝি না, উনি একজন ভালো শিক্ষিত মানুষ, হি ইজ এ লয়ার, প্র্যাকটিসিং লয়ার ইন সুপ্রিম কোর্ট, বাপ ডেকে নির্বাচন দিতে হবে, এটা ভাই কেমন ভাষা? আমার কাছে গ্রহণযোগ্য না। উনি তো নির্বাচন দিচ্ছেন ডিসেম্বর 2025 অথবা জুন 2026, এটা পরিষ্কার। অক্টোবরের মধ্যে আসতে হবে তফসিল, নির্বাচনী তফসিল। অক্টোবরে তফসিল না আসলে একটা টার্নিং পয়েন্ট হতে পারে।
আর যদি সেখানে সে টাইম বাড়াইয়া মার্চ এপ্রিলে নিতে পারে, সেখানেও যদি না দেয়, একটা টার্নিং পয়েন্ট আসতে হবে, বাপ ডেকে দিতে হবে। আরেক জায়গায় উনি বলেছেন কি যে ক্ষমতাটা বিএনপির প্রাপ্য, মানে বিএনপির ক্ষমতা, বলছে যে বিএনপি ক্ষমতায় যেতে চায় না জোর করে, কিন্তু ক্ষমতাটা বিএনপির প্রাপ্য। মানে আমি ঠিক এটা বুঝি না। ভোটের রাজনীতিতে ভোটে ফলাফল হবে, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য, এই বিষয়টা আমার কাছে জানি কেমন মনে হয়। কারণ আপনি নির্বাচন করবেন, হ্যাঁ কনফিডেন্স থাকতে পারে যে নির্বাচন দিলেই আমরা বিজয়ী হব, এটা আপনাদের অবশ্যই প্রত্যাশা থাকতে পারে, কিন্তু প্রাপ্য কথাটা মনে হয় যে আমি কি করেছি এই কারণে আমি প্রাপ্য। বিগত 16 বছর আপনারা কি করেছেন? আমি যদি এখন শেখ হাসিনার পতনের দিকতে আসি, তাহলে প্রাপ্য কে হবে? আপনি যে ছাত্র আন্দোলন করেছে, যদিও সবশেষে আমরা সবাই বলি দলমত নির্বিশেষে ইউনূস সাহেব বলছে যে ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে, সেটাকে কিন্তু আমরা বছরের পর মাসের পর মাস স্যাটায়ার করে আসছি। তাহলে ছাত্ররা কি আজ পর্যন্ত বিগত 16 বছর যে রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে, সেই জামাত বলেন বিএনপি বলেন সবাই, কিন্তু ছাত্রজন আন্দোলনটা করছে, করার পর এই যে গুলি খেয়ে মারা গেছে, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলের কোন নেতার নাম কি তারা বলেছে একবার তাদের মুখ থেকে যে আমরা যে আন্দোলনটা করেছি আমাদের অনুপ্রেরণায় উনি ছিলেন, পর্দার আড়ালে ইনি ছিলেন, পর্দার আড়ালে উনি ছিলেন, এমন কোন নেতার নাম কি তারা বলেছে? আদৌ পেয়েছেন আপনি? আমি তো পাইনি এখন পর্যন্ত যে ছাত্রদের কেউ বলেছে অমুক দলের অমুক নেতার অনুপ্রেরণা ছিল, অমুক দলের অমুক নেতা আমাদেরকে এইভাবে গাইড করেছিল, অমুক নেতার সাথে এই জায়গায় এইভাবে বৈঠক হয়েছিল। বরং তারা অনেকেই বলেন যে ছাত্ররা কি বলে লুকায়ে লুকায়ে সবকিছু করছে। তাহলে প্রাপ্য যদি আপনি ধরেন, প্রাপ্য কাজের বিনিময়ে যদি প্রাপ্য হয়, তাহলে ক্ষমতা তারা প্রাপ্য, কারণ তারা তো কোনো নেতার নাম আজ পর্যন্ত বলেনি। বরং কেউ সমালোচনা করে, আমি সোশ্যাল মিডিয়ায় শুনছি আসিফ মাহমুদ সাহেব উনি বলছেন যে 5 তারিখে তারা অস্ত্র হাতে নিত 5 তারিখের পরে, এই কথাটা বলেছেন, গেল একটা দিক। আর একটা দিক বলেছেন সেনা প্রধানকে নিয়ে যে কি বুকে পাথর বেঁধে ইউনূস সাহেবকে মেনে নিচ্ছে, এই কথাগুলো আসছে এবং সোশ্যাল মিডিয়ায় বহু লোকে বলে যে তাকে উপদেষ্টা থেকে বের করে দেওয়া উচিত। কেন? কিন্তু একটা যে মাথায় রাখে না, যেদিন এই কথাগুলো উনি বলেছেন, সেনাপ্রধানকে যদি বলেও থাকেন, কবে বলছেন? তখন তো তিনি উপদেষ্টা হননি, উপদেষ্টা হয়েছেন তো 8 তারিখের পর। আর ইউনূস সাহেবকে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি যদি বলে থাকেন, কখন বলছেন? তখন তো 5 তারিখ থেকে 8 তারিখের ওত নেওয়ার আগ পর্যন্ত সময়, তখন তো তিনি উপদেষ্টা না। তো আপনি উপদেষ্টা ছিলেন না, তখনকার কথা নিয়ে আপনি এখন উপদেষ্টাকে ব্লেম নিতে হবে কেন? ইউনিভার্সিটিতে ছাত্র জীবনে মারামারি করছে, অনেক মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, জেল খাটে নাই, দণ্ডপ্রাপ্ত হয় নাই। ওই ইতিহাসে কি একটা লোক ম্যাজিস্ট্রেটের চাকরি পাবে না? ওই ইস্যুতে কি একটা বিসিএস ক্যাডার লোক চাকরি পাবে না? আমি তর্কের খাতিরে বলছি। তাহলে যে কথাটা আমি বললাম আগে, আমি ওত নেওয়ার আগে, আমি তখন সাধারণ একটা মানুষ, আন্দোলনকারী, আমি তখন এই কথা বলেছি বা সেনাপ্রধান এই কথা আমাকে বলেছেন। কিন্তু এখন এটার জন্য দায় এই মন্ত্রী উপদেষ্টা পরিষদের নিতে হবে, কিংবা আসিফ মাহমুদকে বের করে দিতে হবে। কারণটা কি? তখন তো হি ওয়াজ এ সিম্পল ম্যান, একটা সাধারণ ছেলে তখন বলেছে, সেটা তো আপনি এখন আনতে পারেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমি কি দেখতে পারি না, সহ্য করতে পারি না? আমাদের কোঅপারেশনটা কোথায়? ইউনূস সাহেব চলে যেতে বাধ্য, 1। 2 নম্বর, আমি বারবার বলি, আজকে আপনাকে আবারও রিপিট করতে দিই, আই ডোন্ট লাইক ইউনূস সাহেব যে উনি অনির্বাচিত। কিন্তু যারা ডিসেম্বর বা জুন পর্যন্ত ধৈর্য ধরবেন না, তারা মাঠে আন্দোলন করেন প্লিজ। কিন্তু আমরা এই সমস্ত কথা বলে আমরা বিভ্রান্তি চাই না, যে এই সমস্ত কথা বলে আমরা বিভ্রান্ত। আপনি তো আন্দোলন কথা বললেন, রাজনৈতিক দলগুলো যেহেতু বলেছে, কিন্তু একটা আলোচনা কিন্তু আছে যে, এবং আহ্বান আছে, সেটা হলো জাতীয় সরকার গঠন করার। আপনার কি মনে হয় যে জাতীয় সরকার গঠন করাটা উচিত, বা সেই অবস্থা বা প্রেক্ষাপটটা এখন দেশে আছে? আপনি যদি দেশকে আমি যদি নিরপেক্ষ লোক হিসাবে বলি, একদম নিরপেক্ষ লোক হিসাবে বলি, তাহলে আপনি মানে এই মুহূর্তে ইউনূস সাহেব যেভাবে যা কিছু করতেছে, আমার কাছে মনে হয় না কারো কাছে এটা অগ্রহণযোগ্য। 1। 2, জাতীয় সরকার মানে যদি আপনি জাতীয় সরকার যদি ইউনূস সাহেবের নেতৃত্বে বানান, কোনো সন্দেহ নাই সে টপে থাকবে। তো কোনো সন্দেহ যদি টপে থাকে, তা বাংলাদেশের যে থিওরি
সে টপে থাকবে, এবং আমার কাছে মনে হয় না তার সামনে গিয়ে কেউ তাকে কাটাই উঠতে পারবে কোনো আর্গুমেন্ট করে। সুতরাং সে টপে থাকবে। যদি টপে থাকে আর জাতীয় সরকার হয়, তাহলে জাতীয় সরকার বলেন আর আজকের সরকার বলেন, জিনিস রেজাল্ট হবে একই, রেজাল্ট হবে একই। সুতরাং আপনি যদি কেউ চূড়ান্ত অ্যাবসলিউট ক্ষমতা চায় যে সিদ্ধান্তটা আমি দিব বা আমার দল দিব, এরকম যদি কেউ থাকে, তাহলে তারা জাতীয় সরকার মানবে না। আর যদি মনে করেন আমি দেশটাকে ভালোবাসতে চাই, ইউনুসের ফ্যাক্টর এবং ইউনুসকে সাথে রাখবো, আমরা সবার সাথে দেশটাকে গড়বো, আমরা ভালোভাবে থাকবো, মাথা উঁচু করে দাঁড়াবো, নো ডাউট তাকে সেই জাতীয় সরকার মেনে নিতে হবে। তো সুতরাং এটা পরিষ্কার যে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান কি দাঁড়াতে চান না। আপনি জাতীয় সরকার করার মানে হচ্ছে ইউনূস সাহেবকে মেনে নেওয়া, জাতীয় সরকার করতে না চাওয়ার মানে হচ্ছে ইউনূস সাহেবকে না মেনে নেওয়া। সুতরাং ফলাফলটা আপনি বুঝতে পারতেছেন। আবারও বলছি, জাতীয় সরকার মেনে নেওয়া মানে হচ্ছে ইউনূস সাহেবকে মেনে নেওয়া, জাতীয় সরকার না মানার মানেই হচ্ছে ইউনূস সাহেবকে মেনে না নেওয়া। দেখা যাক ফলাফল কি হয়। আমি এখন যেটা দেখতেছি, বাংলাদেশে এখন মিনিমাম 30 to 40% লোক আছে যারা দলের সাথে সম্পৃক্ত না। কারণ আমরা টক শো করার পর আমরা কমেন্ট পাই, সেখানে লেখে যে ভাই আমি অমুক দলের সমর্থক, অমুক দলের সাথে আছি, তারপরেও চাই ইউনূস সাহেব থাকুক, এরকম কথা আছে। আপনি কমেন্ট পড়লেই পাবেন, এটা বানানো না। আর সুতরাং আপনাকে বুঝতে হবে যে আজকে পর্যন্ত ইউনূস সাহেব ইজ গেইনিং পপুলারিটি, দ্যাট ইজ ওয়াই ডিপ্লোম্যাটিক রিলেশন তার সাথে তো আরো বাড়বে, আরো বাড়বে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা নতুন এবং কঠিন ইঙ্গিত দিয়েছে, যে ইঙ্গিত সামনে আসার পর থেকে বিএনপির ঘুম হারাম, বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে, বিএনপি মাইন্ডকে চিপে পড়তে যাচ্ছে। চালাকি করো ডক্টর ইউনূস সরকারের সাথে। দেখেন কি স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চায়, যে কারণে ঠেকাতে চায় স্থানীয় সরকার নির্বাচন না হলেও সে কারণ ঘটবে, মানে বিএনপির চালাকির জায়গা থাকছে না। তো দর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার একটা ফেসবুক পোস্ট কিছু গুজবের প্রেক্ষিতে, অবশ্যই এই কথাগুলো ছড়িয়ে পড়ার পরেই বিএনপি নেতা ইশরাক বা অনেকে হুমকি ধামকি দিচ্ছেন, জীবন দেওয়ার কথা বলছেন। জীবন দেন দেখি, হাসিনার বিরুদ্ধে তো দিতে পারেনি, এখন দেন। দর্শক, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এর মানে বিএনপি শুনেছিল যে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়া হবে, এতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তো সেই মাথা খারাপ বিএনপিকে একটু সান্ত্বনা দিচ্ছে আসিফ মাহমুদ, যে না না ভাই, আপনারা টেনশনে এই রোজার মধ্যে হার্ট অ্যাটাক করেন না, প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। কিন্তু সামনে কি হবে সেই ইঙ্গিতটা কিন্তু তাৎপর্যপূর্ণ। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। এর মানে দুইটা বিষয় সামনে আনছে সরকার, যে প্রশাসক নিয়োগের কথা শুনেই আপনারা ক্ষেপে গেলেন, না না ভাই প্রশাসক তাহলে নিয়োগ দেব না, আমরা নির্বাচন করব। তো আপনি কোনটা মানবেন? স্থানীয় সরকার সব জায়গায় প্রশাসক দিব, না প্রশাসক দিব, না নির্বাচন, কোনটা? কারণ মানুষের জন্য তো স্থানীয় সরকার নির্বাচন দরকার। মানুষ বিরক্ত স্থানীয় সরকার প্রতিনিধি, মানুষের সেবার সাথে জড়িত স্থানীয় সরকার। পার্লামেন্টের সাথে মানুষের সেবার কোনো সম্পর্ক নেই। পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ বডি, তারা আইন প্রণয়ন করে। এমনকি উন্নয়ন কাজের সাথেও পার্লামেন্টের সম্পর্ক থাকার কথা নয়। ওটা পার্লামেন্টের বিকল্প আছে, এটা সরকার প্রজ্ঞাপন পরিপত্র জারি করতে পারে। কিন্তু স্থানীয় সরকার যে সেবা দেয় এটার কোনো বিকল্প নেই, এটা লাগবে। অতএব মানুষ যেহেতু এটা চায়, এখন একভাবে তো দিতে হবেই, হয় প্রশাসক দিয়ে এটাকে সচল করবো, নয় না নির্বাচন দিব। আপনারা নির্বাচনও মানবেন না, প্রশাসকও মানবেন না, তাহলে মানবেন কি? মাইনকে চিপায় ফেলে দেওয়ার মতো কথা, বিএনপিকে মাইনকে চিপায় ফেলে দেওয়ার মতো কথা আসিফ মাহমুদ বলছেন। এখন দেখেন, বিএনপি বাধ্য হবে, হয় নির্বাচনে রাজি হবে, নইলে প্রশাসকে রাজি হবে। এখন নির্বাচন হলে বিএনপি ধরা খাবে, জিততে পারবে না, কামড়া কামড়িতে বিএনপি ধ্বংস হবে, বিএনপির সম্পর্কে মানুষ আরো বেশি নেতিবাচক ধারণা রাখবে, জাতীয় নির্বাচনে পরাজিত হবে বিএনপি। এই জন্যই তো আসতে চায় না। আর যদি নির্বাচনে আপনারা রাজি না হন যে আপনারা ধ্বংস হবেন, এই কারণে নির্বাচন আমরা মানবো না, ঠিক আছে, তাহলে প্রশাসক দিই। আর আসিফ মাহমুদ যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সে প্রশাসক দিলে তো এনসিপির লোকজনকেই দিবে, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দিচ্ছে নাগরিক কমিটির লোককে।
স্বাভাবিক যে মন্ত্রী তার কাছের লোকজন সরাসরি এটা কিছু করতেও পারবেন না। আপনি যেমন এনসিপির পদ পদবিতে নাই, কিন্তু এনসিপি পন্থী আপনি কিছু করতে পারবেন। বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী সচিব আছে না, ওইরকম এনসিপি পন্থী হবে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। তখন আরো বেশি হা হুতাশ হবে যে না, এই যে এখন তো এনসিপি দাঁড়িয়ে যাবে, সব ওয়ার্ড একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সব জায়গায় ওই প্রশাসকের পদে, এমনকি গ্রাম সরকার কিনা গঠিত করে দেয়, এর মধ্য দিয়ে এনসিপি বিএনপিকে ছাড়িয়ে যাবে। এভাবে বিএনপির মধ্যে চিন্তা ঢুকেছে, যার ফলে এখন তারা জীবন দেওয়ার কথা বলছে। এখন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনা দেয়, মানে নির্বাচন হতে পারে, প্রশাসক নিয়োগ না ভাই, নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচন না হলে প্রশাসক দেওয়া হবে। নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর। মানে নির্বাচনের সিদ্ধান্ত যদি না হয় যে না বিএনপি যেহেতু মানে না স্থানীয় সরকার নির্বাচন হবে না, তাহলে প্রশাসক দিয়ে দিবে, এর কথা তাৎপর্য এটাই, ইঙ্গিত এটাই, কঠিন ইঙ্গিত এটা। জনগণের প্রত্যাহিক নানান সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে প্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রত্যাহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি, তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এটা বিএনপিকে একটা হুমকি দেওয়া হয়েছে যে আমরা বারবার বলছি ভাই নির্বাচনে রাজি হন, নইলে কিন্তু প্রশাসক দিয়ে দিলাম। আসিফ মাহমুদের কথার ইঙ্গিত কিন্তু এটা। তবে এই বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম। এর মানে নির্বাচনেই ভালো, প্রশাসক যেন দেয়া না লাগে, অতএব নির্বাচনে রাজি হন, না হইলে কিন্তু প্রশাসক দিলাম। কারণ এগুলো তো চালাতে হবে, এভাবে আর কতদিন চলবে? বিএনপি আচ্ছা মতো মাইন্ডকে চিপে পড়েছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো দর্শক, আমরা কি বলতে পারি যে বিএনপি বুঝে ওঠার আগেই দেখবেন যে হয় নির্বাচনে বাধ্য হবে, স্থানীয় সরকার নির্বাচনে, নইলে প্রশাসক নিয়োগ দিয়ে দিবে। আর প্রশাসক নিয়োগ দিয়ে তার বিএনপির কথায় নিয়োগ দিতে হবে এটা জরুরি না। সরকার সরকারের মতো চলবে, এটা তো সরকার, সেখানে তো বিএনপির কথায় উঠতে আর বসতে হবে না কান ধরে। অতএব বিএনপির জন্য আর এক দুঃখ অপেক্ষা করছে। বিএনপি চালাকি করবে, পুলিশ নিরপেক্ষ হয়ে যাচ্ছে, তখন পুলিশের পিটানো খাবেন সন্ত্রাসী করতে গেলে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।